हाय फ्रेंड्स, गुड मॉर्निंग फ्रॉम मुक्तिनाथ। आज के डेट होच्छे 24 तारीख। तो आज के এখন এখান থেকে বেরোবো। কটা বাজে আগে দেখিনি, 8:49 বাজছে। তো এখান থেকে মোটামুটি 9টার মধ্যে বেরিয়ে যাওয়ার কথা। দেখি কতক্ষণে বেরোতে পারি। তো এদিকে একবার ভিউটা দেখো। তো বেরোই, নিচে যাব, চা আর একটু কিছু স্ন্যাক্স অর্ডার দিয়েছি নিচে। আমার ব্যাগপত্র সব নিচে নিয়ে চলে গেছি, বাট শুধু বাইকে ফিটিং করা বাকি আছে। তো ফিটিং করা হয়ে গেলে, এখানে ব্রেকফাস্ট হয়ে গেলে এখান থেকে বেরিয়ে যাবো। তো চলো যাওয়া যাক। হাই ফ্রেন্ডস, নিচে চলে আসলাম, দেখতে পাচ্ছ এই যে চা আর আলু পরোটা নিয়ে নিয়েছি। ওদেরও চা দিয়ে দিয়েছে, ওরা আসছে নিচে এখন জাস্ট। তো আমি ব্রেকফাস্ট করতে লাগি, ততক্ষণে ওরা আসুক। আমরা এখন হোটেল থেকে বেরোলাম। জাস্ট হোটেল থেকে বেরোনোর সাথে সাথেই এখানে কিন্তু দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে। আমরা কিন্তু রেন গিয়ার কিন্তু কিছু পরিনি, জাস্ট জ্যাকেটটা আর রাইডিং প্যান্ট পরেছি। তো সামনে যাই, দেখি যদি জোরে বৃষ্টি নামে তো অসুবিধা হয়ে যাবে বিশাল। আস্তে আস্তে যাই। এইদিকে এই সেই রোডের কাজটা চলছে। এদিক থেকে যাওয়া যাবে না, এদিক থেকে বেরোই। ফাইনালি টারম্যাক রোডে কিন্তু চলে এসেছি। আর এখান থেকে আজকে বেরোবো হচ্ছে পোখরা। আজকে গাংরুক ভিলেজ যাওয়ার প্ল্যান হচ্ছে না এই কারণেই, কারণ গাংরুক ভিলেজে আমরা শুনতে পেলাম ওখানের ওয়েদার কন্ডিশন খুবই খারাপ হয়ে গেছে কালকে। তো আজকেও খারাপ দেখাচ্ছে। তো আমরা ওই কারণে ভেবেছি এখান থেকে পোখরা চলে যাব। পোখরাতে আজকে স্টে করব। কালকে পোখরা থেকে হয়তো স্টে করতে পারি, না হলে আমরা পোখরা থেকে বেরিয়ে যাব ইন্ডিয়ার দিকে, মানে বীরগঞ্জের দিকে। ওয়েলকাম টু মুক্তিনাথের গেটের কাছাকাছি চলে এসেছি। এই যে সামনে দেখতে পাচ্ছ গেট। তো থ্যাংক ইউ ফর ইয়োর ভিজিট। এখানে এত কিছু যখন 2018-তে এসেছিলাম তখন কিন্তু এত কিছু ছিল না। যাই হোক, এখন দেখে খুবই ভালো লাগলো। তো মুক্তিনাথ টেম্পলকে আজকে বাই বাই জানিয়ে চলে আসলাম। সামনে যাওয়া যাক, কারণ এখানে কিন্তু বেশ ভালোই ঠান্ডা লাগছে। কারণ এখন 10টা বাজে, এখনও ঠান্ডা কিন্তু সেরকম একটা কমেনি। ঠান্ডা যেরকম ছিল রাতে সেরকমই লাগছে এখনও পর্যন্ত। আমাদের কিন্তু ওই সামনের রাস্তাটায় দিয়ে যেতে হবে, এখনও অনেকটাই দূর আছে। মোটামুটি 20 কিলোমিটার পরে আসবে চেকপোস্ট, 20 কি 21 কিলোমিটার পর। মুক্তিনাথ থেকে প্রায় অনেকটাই নিচে নেমে চলে এসেছি, প্রায় 16 কিলোমিটার 15 কিলোমিটার মতন চলে এসেছি। কারণ কালকে 101 কিলোমিটার মতন হওয়া ছিল ট্রিপে। তো 101 থেকে 116 হলে 15 কিলোমিটার মতন হয়। 15 কিলোমিটার এখন অবধি চলে এসেছি। এখান থেকে আমাদের টোটাল কিলোমিটার আজকে সামথিং 180 এরকম সামথিং কিছু হবে।
আজকে কিন্তু রোদ বেশ ভালোই ঝলমল করছে আকাশে। পাহাড়ে ওয়েদার কখন কি চেঞ্জ হয়ে যায় বলা খুব মুশকিল। জায়গা অফরোড পেলাম। এই ব্রিজটা সামনে দেখতে পাচ্ছ যে ব্রিজটা আছে, এই ব্রিজটা পার করলে কিন্তু আবার টারম্যাক রোড আমরা পেয়ে যাব। রাস্তা এখানে খুবই খারাপ, টায়ার কেটে যাওয়ারও ভয় আছে, তো একটু আমাদের সাবধানে বাইক চালাতে হবে। এখান থেকে আবার টারম্যাক রোড স্টার্ট। এর আগের দিন এখানে দাঁড়িয়ে আমি ফটো ক্লিকও করেছি। এই রোডটা যেখানে গিয়ে ওখানে শেষ হচ্ছে ওখানেই চেকপোস্ট। আর এখানে কিন্তু হাওয়া প্রচণ্ড পরিমাণে চলছে। একটু আগে আমরা যখন পিছনে ছিলাম তখন কিন্তু এত হাওয়া পাইনি। আর এখানে একটা টেম্পল করা, আমার মনে হচ্ছে, যা দেখা যাচ্ছে না ঠিক করে, ওরা কোনো কিছু একটা তাঁবু দিয়ে ঢাকা আছে। তো ঢুকে পড়েছি জংশনে। এই যে সামনে চেকপোস্ট। চেকপোস্টে হয়তো কোনো কাগজ দেখানো লাগবে না, লাগবে না এখানে কোনো চেকপোস্টে কাগজ দেখানো। ফার্স্ট একটা টাইমই লাগে যখন ঢোকার সময়। যত হোটেল হোমস্টে সব এখানেই আছে। তো আজকে কিন্তু জলের যে গতি সেটা কিন্তু বেশ ভালোই দেখতে পাচ্ছি। জংশনে যখন লাস্ট টাইম এসেছিলাম তখন কিন্তু এত হোটেল এখানে ছিল না, এত হোটেল হোমস্টে এত রেস্টুরেন্ট এখানে কিন্তু ছিল না। এখন কিন্তু মোটামুটি ভালোই রেস্টুরেন্ট হোমস্টে হয়ে গেছে। জংশন আমরা প্রায় ক্রস করে গেছি, আর কিছুটা হয়তো বাকি। কিন্তু দেখতে পাচ্ছ সামনে একটু অফরোড পেয়ে গেলাম। এই অফরোডটা কিন্তু অনেকটাই আমাদের যেতে হবে, আর এই অফরোডটা পুরো গ্র্যাভেলসে ভর্তি, যখন তখন গাড়ি স্কিড কাটতে পারে, একটু সাবধানে আমাদের নামতে হবে। এই যে পাশে চিপস ফেলে রেখেছে, এই রোডটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হবে, কারণ এই রোডটা কিছুটা হয়ে দেখতেই পেলে ওখানে স্টপ হয়ে আছে। এই রাস্তাটা পুরোটাই টারম্যাক রোড তৈরি হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। বেশ ভালোই অফরোড পেলাম, যাওয়ার সময় তাই আসার সময় তাই সেম। এই রাস্তাটা অনেকটাই প্রায় অফরোড, তারপরে তো আধা আধা করে অনেকটাই অফরোড আছে, এখনও সামনে অনেকটাই অফরোড আমরা পড়ে আছে। রাস্তা কিন্তু ওখান থেকেও একটা গেছে মনে হচ্ছে, কোন দিকে গেছে সেটা আমার ঠিক জানা নেই, কিন্তু ওখান থেকেও কিন্তু একটা রাস্তা কাটিং করে বার হচ্ছে, বাট ওখানে
ল্যান্ডস্লাইড হয়ে গেছে মাঝখানে। সামনে একবার মাউন্টেনগুলো ফলো করো। এদিকটা কিন্তু পুরো ফগ হয়ে আছে, এদিকটা কিন্তু বৃষ্টি হচ্ছে যা মনে হচ্ছে, কারণ এদিকটা কিন্তু ভালোই ফগ দেখতে পাচ্ছি। ওই দিকটা রোদ আছে ভালোই, ওই দিকটা নিয়ে কোনো চাপ নেই। আবারও কিন্তু অফরোড পেয়ে গেলাম, সামনে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু ভালোই হাওয়া দিচ্ছে, হাওয়ার সাথে সাথে ধুলো উঠছে। একটা ছোট্ট ওয়াটার ক্রসিং, এখানে তো মনে হচ্ছে একটু বেশি অতিরিক্ত কাদা। রাস্তা কিন্তু খুবই খারাপ। পিছনে একটা ব্রিজে দুটো তিনটে ফটো তুললাম, ফটো তোলার পরে এখান থেকে বেরিয়ে পড়লাম। রাস্তা প্রচণ্ড পরিমাণে খারাপ। অ্যাকচুয়ালি গোটা রাস্তাটাতে মাঝে মাঝে বড় বড় পাথর পড়ে আছে এরকম, ইঞ্জিনে যাতে না ঠেকে তার কারণে একটু বাঁচিয়ে বাঁচিয়ে চলছি। আবারও কিন্তু টারম্যাক রোড পেয়ে গেছি। বেনি অবধি একটু রাস্তা খারাপ আছে, বেনির পর থেকে তারপরে রাস্তা ভালোই, ওখান থেকে আর কোনো চিন্তা হবে না। কিন্তু এখান থেকে 100 কিলোমিটার পর্যন্ত রাস্তা এরকম মাঝে সাঝে একটু ভালো, আবার মাঝে সাঝে একটু খারাপ। আমরা কিন্তু দেখতে দেখতে চলে এসেছি কান্তি বাজার। কান্তি বাজার ক্রসও করলাম এখনই, জাস্ট ছোট একটা মার্কেট। তো এখান থেকে আবার পাহাড়ের উপরের দিকে উঠতে হবে। আবারও কিন্তু অফরোড পেয়ে গেলাম। সামনে একটা ব্রিজ পার করে আমাদের ওই পাহাড়ে যেতে হবে, সামনের পাহাড়টাতে। তো এই কারণেই রাস্তাটা এখান থেকে পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি। এই যে সামনে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু একটা ভালোই ঝর্ণার জল আসে নিচে, অনেকে জামা কাপড়ও কাচ্ছে দেখছি এখানে ঝর্ণার জলে। আবার কিন্তু সামনে আবার টার্মাক রোড আমরা ধরে নেব। এখান থেকে বেনি 56 কিলোমিটার। বেনি পৌঁছে গেলে আর কোনো অসুবিধা নেই, বেনির পর থেকে রোড খুবই ভালো। এখানেও রোড ভালো, বাট এখানে কিছু কিছু জায়গায় এখনও পর্যন্ত কনস্ট্রাকশনের কাজ চলছে রোডের।
এখান থেকে কিন্তু রাস্তার টার্নগুলো খুবই ভয়ানক টার্ন, একটু দেখে শুনে চলতে হবে, কারণ ওপার থেকে কোনো গাড়ি আসলে কিছুই দেখতে পাবে না, দেখতেই পাচ্ছ। তো একটু নিজের লেন ধরে ধরে চলতে হবে। চাকট্যাং ভিলেজ, তো এই ছোট দু চারটে বাড়ি, নিচে দু চারটে বাড়ি, এই ভিলেজটার নাম হলো চাকট্যাং ভিলেজ। চাকট্যাং ভিলেজ এখন ক্রস করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমরা ওই রোডটা থেকে নিচে নামলাম, নিচে নেমে ওই দিক থেকে ঘুরে অন্য একটা পাহাড়ে এসে এদিক থেকে বেরিয়ে আসলাম। এখানে কিন্তু ল্যান্ডস্লাইড হওয়ার চান্সেস থাকে মাঝে সাঝে বৃষ্টি হলেই, তো একটু তোমরা যারা আসছো একটু দেখে শুনে রাস্তা ক্রস করবে। আর সামনে কিন্তু পাহাড়ে বৃষ্টি হচ্ছে আই থিঙ্ক, যা মনে হচ্ছে, কারণ ওখানে কিন্তু পুরো ফগে ঢেকে আছে পাহাড়টা। ভিলেজটার নাম হলো দাম্পু ভিলেজ। এখানে জাস্ট একটা ছোট রেস্টুরেন্ট আছে, হয়তো হোমস্টেও আছে। এখান থেকে আবার কিন্তু অফরোড পেলাম, অফরোড কিন্তু ভালোই দূর অবধি দেখা যাচ্ছে। আর এখানে একবার ওপর থেকে জল নেমে আসছে, দেখো একবার অবস্থাটা দেখো। ভিলেজটা দেখতে পাচ্ছ, এটার নাম হলো কালাপানি ভিলেজ। তো এটা হলো কালাপানি রিসর্ট গেস্ট হাউস। এর সামনেই মনে হয় যা চেকপোস্টটা ছিল, কালাপানি বাজারের একদম মাথায়। দেখি সামনে যাই। তো চেকপোস্টের কাছাকাছি চলে এসেছি। এই যে পুলিশ চেকপোস্ট, এখানে কাগজপত্র দেখাতে হবে। দেখি এখান থেকে বেরোই। তো ও বহুত পিছে রয়ে গিয়া है, তো স্যারের কাছ থেকে কিছু ইনফরমেশন নিলাম। दोस्त का टाइम स्पीड 400 है। তো স্যারের কাছ থেকে কিছু ইনফরমেশন নিলাম, যেরকম সামনে বানজি জাম্পিংটা কোথায় হয়, যে বড় যে ব্রিজটা আছে সব থেকে হাইয়েস্ট যে লম্বা ব্রিজটা, সেই ব্রিজটার ব্যাপারে একটু জানকারি নিলাম। আর এখানে এন্ট্রি করাতে হয়, মানে যারা পারমিট বানিয়ে ওপরে গেছে তারা রিটার্ন আসলো কি না, তো সেই পারমিটে এখানে সাবমিট করাতে হয়। তো আমার তো সাবমিট হয়ে গেছে, এসডি আসলে এসডির পেপারটাও সাবমিট করে এখান থেকে বেরিয়ে যাব পোখরার দিকে। পারমিট চেক করিয়ে এখান থেকে বেরিয়ে গেলাম। নেপাল পুলিশের একজন বসেছিল ওখানে, পারমিট চেক করালাম, গাড়ির নাম্বার, ফোন নাম্বার, কোন যেখানে বর্ডার, যে বর্ডার থেকে আমরা ঢুকেছি সে বর্ডারের নেম, তো এইগুলো নামগুলো এন্ট্রি করালাম। এন্ট্রি করিয়ে এখান থেকে বেরিয়ে গেলাম। আস্তে আস্তে কিন্তু অনেকটাই নিচে নেমে গেলাম একবারে। এই ব্রিজটা পার করে আরও নিচে নামবো আমরা। উপরে ওয়েদার কিন্তু খুবই খারাপ মনে হচ্ছে। একবার ফগ দেখো, উপরে পুরো ঢেকে আছে পাহাড়টাকে, কিছুই দেখা যাচ্ছে না সামনে উপরে। এই ব্রিজটা থেকে কিন্তু, ব্রিজের নিচে কিন্তু বেশ ভালো স্পিডে জল নামছে উপর থেকে।
এটা কিন্তু একটা ল্যান্ডস্লাইডের জায়গা। তোমরা যারা আসছো একটু রাস্তাঘাট দেখে তারপরে পার হবে, কারণ পাহাড়ের ওপর থেকে কখন পাথর নেমে আসবে বলা খুবই মুশকিল, বিশেষ করে বর্ষার টাইমে। বৃষ্টি হলে অ্যাকচুয়ালি পাথর স্লিপ কেটে নিচের দিকে চলে আসে, যেরকম এই জায়গাটা দেখতে পাচ্ছ। আমরা কিন্তু ওই পাহাড়টা থেকে নামলাম, এখন নিচের দিকে যাচ্ছি, এই যে টার্নিং পয়েন্ট। আর বিশেষ করে বলি একটা রিকোয়েস্ট, টার্নিং পয়েন্টগুলো একটু দেখে শুনে ঘোরাবে, কারণ তোমার নিজের লেনে থাকলে তোমার কোনো অসুবিধা নেই। লেন চেঞ্জ হলেই কিন্তু টার্নিং পয়েন্টে খুবই অসুবিধা, কারণ ওই সাইডে কে আসছে কিভাবে আসছে তুমি কিন্তু বুঝতে পারবে না। এই সামনে ওখান থেকে আবার টারম্যাক রোড ধরবো। এই যে ব্রিজটা আছে, ব্রিজটা হচ্ছে, ব্রিজটা হয়ে গেলে এখান থেকে পাহাড় কেটে আবার পাকা রোড তৈরি হবে। তো তার জন্য ব্রিজটা প্রায় কিছুটা রেডি হয়ে আছে আর কিছুটা বাকি আছে। আবারও কিছু একটু অফ রোড পেলাম, অসুবিধা নেই, একটু ছোট ছোট অফ রোড এখান থেকে পাবো। নিচে যেতে যেতে আরও কিছু অফ রোড বাকি আছে। ওখান থেকে কিন্তু রাস্তাটা খুবই সরু, সামনে যে ট্রাকটা আসছে যার জন্য আমরা দাঁড়িয়ে গেলাম, যে ট্রাকটা আগে আসুক তারপরে আমরা এখান থেকে পার হবো, কারণ ওখানে একটা ট্রাক ঢুকে গেলে আর বাইক ঢোকার জায়গা নেই। রাস্তাটা এখান থেকে অনেকটাই সরু। এখান থেকে রাস্তাটা পুরো পাহাড় কেটে তৈরি করা। সামনে এই যে ঝর্ণার জল নামছে, এই জায়গাটা দেখো একবার, পাহাড় থেকে জল নামছে কীভাবে বেয়ে বেয়ে। সামনে আছে রূপসা ভিলেজ। তো এইখানে আই থিঙ্ক এই ঝর্ণাটার এখানে একটু ফটো তুলবো, তারপরে এইখান থেকে বেরোবো। এখান থেকে বেশ ভালোই গোল্ডেন গোল্ডেন লাগছে, ওটা আমার চশমার কারণে লাগছে। তো এখানে ফটো তুলে এখান থেকে বেরোবো। কত উপর থেকে ঝর্ণাটা নামছে দেখো একবার। এই ঝর্ণাটা দেখতে পাচ্ছ, এই ঝর্ণাটার ওই সামনেটায় গিয়ে একটু ফটো তুললাম, এইখানেও কিছু ফটো তুললাম এই পাহাড়টাকে নিয়ে, বাইককে নিয়ে। এখন এখান থেকে বেরোবো, সামনে একটা বাস আসছে, বাসটা বেরিয়ে যাক তারপর আমরা বেরোবো, কারণ সামনে জায়গা নেই। বাসটা আসুক ততক্ষণে এরা একটু ইকুইপমেন্ট পরে নিক। সামনে বাসটা দাঁড়িয়ে পড়েছে, ওখানে হয়তো ফটো তুলবে যার জন্য দাঁড়ালো। আমরা এখান থেকে বেরিয়ে যাই। রাস্তা কিন্তু পিছন থেকে অনেকটাই অফরোড পেলাম, সামনে কিছুটা অফরোড এখনও আছে। বেনি অবধি মোটামুটি ভালোই অফরোড আছে এখনও। আবার এখান থেকে আবার টারম্যাক রোড পেয়ে গেলাম। পাহাড়ের কিন্তু অনেকটাই নিচে চলে এসেছি, প্রায় নিচেই চলে এসেছি। কিছুটা পিছনে অফরোড পেলাম, বেশ ভালোই, মোটামুটি 2-2.5 কিলোমিটার মতন অফরোড পেলাম। তারপরে আবার কিছুটা এরকম পিচ রোড পাচ্ছি, আবার সামনে দেখতেই পাচ্ছ অফরোড। বেনি অবধি আমাদেরকে এইভাবে যেতে হবে, কিছুটা অফরোড কিছুটা
কিছুটা ভালো রোড। তো সামনে এই ট্রাকটা আসছে, সামনে রোডও খুব সরু, ওই জন্য সাইডে দাঁড়িয়ে গেলাম। ট্রাকটা আসুক তারপরে এখান থেকে বেরোবো। এখান থেকে কিন্তু ভালোই, যেমনি ডাউন আছে তেমনি রাস্তাও খারাপ। পিছনে তো অনেকটা রাস্তায় খারাপ পেলাম, প্লাস কাদাও ছিল রাস্তায়। অ্যাকচুয়ালি পাহাড়ের গা থেকে বয়ে বয়ে জল নামছে, ঝর্নার জল, তো ওই কারণে রাস্তাটা পুরো কাদা হয়ে আছে। আবার কিছুক্ষণ পরে সামনেই দেখতে পাচ্ছ আবার পিচ রোড ধরে নিয়েছি আমরা। কিন্তু চলে এসছি। আর দেখো সামনে একটা ঝর্ণা আসছে, কত সুন্দর দেখতে লাগছে। সামনে আরও ঝর্ণা আছে, ওই দেখো সামনে, তোমাদের নজরে আসছে নাকি? একটু সামনে গেলে দেখতে পাবো। এই দেখো সামনে রাস্তা, কিন্তু একবারেই যে ভালো সেটাও কিন্তু না। রাস্তা কিন্তু মাঝে মাঝে বেশ ভালোই অফ রোড আছে, প্লাস যে পিচ রোড আছে, পিচ রোডও কিন্তু সেরকম একটা সমান রোড না, রোডের মধ্যে একটু উবড় খাবার আছে। সামনে এই ঝর্ণাটা দেখো কত সুন্দর নামছে উপর থেকে। রোড কিন্তু বেশ ভালোই খারাপ। আমার বাইকের চেনটা একটু ঢিলা হয়ে গেছে, যার জন্য বাইকটা চালাতে খুব অসুবিধা হচ্ছে। তো ভাবছি পোখরাতে গিয়ে বাইকের চেন টাইট দেবো, বাইকটা একটু ওয়াশও করে নেবো। কারণ বাইকটা যেদিনকে মুক্তিনাথে আমরা উঠি সেদিনকে খুব কাদার মধ্যে ঢুকে গেছিলাম ভুলবশত। ঝর্ণাটা কতটা সুন্দর লাগছে দেখো একবার। সামনে দাঁড়িয়ে ভাবছি একটা ফটো তুলে নিই। ঝর্ণার পাশ থেকে ফটো তুলে বেরিয়ে গেলাম, কারণ সামনে এসডিরা হয়তো আমার জন্য অপেক্ষা করছে, বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। রাস্তা ভালো থাকলে তো এতক্ষণে মোটামুটি পোখরা ঢুকে যেতাম, রাস্তা একটু খারাপ বলেই আমাদের সময় লাগছে। এই যে হচ্ছে লাস্ট পেট্রোল পাম্প বেনি আমরা এন্টার করলাম। এখন দেখছি কোথায় লাঞ্চ করা যায়। এসডিরা হয়তো কিছুক্ষণ আগে দাঁড়িয়ে গেছে, ওই জন্য আমাকে ফোন করেছিল। আর এখানে বেনির যত বাস স্ট্যান্ড, বাসগুলো এখানে স্টপ হয়। এখান থেকেও আবার মুক্তিনাথের দিকে বাস যায়, কিছু বাস তোমরা হয়তো দেখেছো আমার ভিডিওতে। হয়তো একটু সামনে এগিয়ে দাঁড়িয়েছে, সামনে যাই। তো ব্রিজের আগে একজন পুলিশ অফিসারকে জিজ্ঞাসা করলাম যে একটা ট্রাইম্পের বাইক সামনে গেছে নাকি। তো পুলিশ অফিসারটা বলল যে ট্রাইম্পের বাইকটা এই সামনেই গেছে, এদিকে ব্রিজ ক্রস করে। ওরা ওই রোডটা ধরেনি, বাগলুং হয়ে যে রোডটা, সে রোডটা ওরা ধরেনি। তো আমিও একটু সামনে যাই। আমরা কিন্তু যেদিনকে বেনিতে স্টে করি সেদিন কিন্তু এখানেই স্টে করেছিলাম, হোটেল জ্ঞান গৌরী প্যালেসে। ঠিক এইদিকে ঢুকে যেতে হয় উপরে। হোটেলটা বেশ ভালোই হোটেল, খুব সুন্দর একটা হোটেল।
রাস্তায় আস্তে আস্তে ওদেরকে তো দেখতে পেলাম না এখনো পর্যন্ত। একটু সামনে এগিয়ে যাই, বাইকটাকে ওইখানে দাঁড় করালাম। এখন যাব লাঞ্চ করতে, এই ওপেন ভিলেজ রেস্টুরেন্ট, এখানে লাঞ্চ করব। এসডিরা একটু আগেই চলে এসেছিলো, আমি একটু আস্তে আস্তে আসছিলাম। তো দেখি এখানে কি পাওয়া যায়, বসি কিছুক্ষণ। হাই ফ্রেন্ডস, এখানে খাবার খেতে দাঁড়িয়েছিলাম, ডাল ভাত সবজি নিলাম। খাওয়া দাওয়া এখন হয়ে গেছে। এর পিছনে এখানে বসেছিলাম। জায়গাটা বেশ ভালোই লাগলো আমাদের, বেনির মধ্যে জায়গাটা পড়ে, ওপেন ভিলেজ রেস্টুরেন্ট তোমরা দেখতে পাও। তো এখানে খাবারটাও খুব সুন্দর, আর ইনি ওনার, ভাই ওনার। তো খাওয়া দাওয়া ব্যবহার খুবই সুন্দর। তো তোমরা চাইলে তোমরা এখানে আসতে পারো। তো চাই বাইকে উঠে আবার দেখা হচ্ছে। ওপেন ভিলেজ রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়লাম লাঞ্চ করে। এখন ক্যামেরাটা এখানে ফিটিং করব, ফিটিং করে তারপর বেরোবো। এই যে রোডটা, এই ব্রিজটা দেখতে পাচ্ছ, ওটা ওইদিকে চলে যাবে। ওই যে ওয়েলকাম টু বাগলুং। তো আমরা এখন যেখান থেকে বাগলুং যাব, তো বাগলুংয়ের রাস্তা এখান থেকে কেটে যাচ্ছে। ওই যে ওয়েলকাম টু বাগলুং। এই যে ওয়েলকাম টু বাগলুং। তো পুলিশ অফিসারের কাছে জিজ্ঞাসা করি যে বাগলুং কোন দিক থেকে যাব। বাগলুং 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 এই রাস্তা, ঠিক আছে। তো এইখান থেকে বাগলুং ঢুকে পড়লাম। বেসিক্যালি এই যে সামনে দেখতে পাচ্ছ, এই যে এখান থেকে এই ব্রিজটাতে চাপে ওই পারে যায়। তো আমি ভেবেছিলাম এখান থেকে হয়তো বাইক নিয়ে চাপা যায়, কিন্তু আমি এখানে এসে একটু ইনকোয়ারি করলাম, এখানে কিন্তু বাইক নিয়ে চাপা যায় না এই ব্রিজটাতে। অনলি হেঁটে এপার থেকে ওপার তুমি যেতে পারো, আবার এপারে আসতে পারো। তো ওই কারণে আমি আবার রিটার্ন ব্যাক করছি পোখরার দিকে। এসডি চলে গেছে আগেই সামনে। তোমাদের ইনফরমেশনের জন্য বলে দিই, এই যে সামনে বেসিক্যালি ব্রিজটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু সেই ব্রিজটা। এই ব্রিজটাতে কিন্তু অনলি ফর হেঁটে তুমি, ওই যে সামনে লোকটা যাচ্ছে, হেঁটে তুমি এপার থেকে ওপারে যেতে পারো। ব্রিজটা কিন্তু প্রচুর বড় ব্রিজ। এই যে ব্রিজটা, কিন্তু সেই পোখরা যাওয়ার রোডটা ধরে নিলাম এখান থেকে। এই যে আমি এই দিক থেকে ঢুকেছিলাম, আবার সিধা চলে যাবো পোখরার দিকে। এখান থেকে রোড মোটামুটি ভালোই রোড, দু একটা জায়গায় একটু খারাপ আছে, অসুবিধা নেই। আমরা কিন্তু ওই পাহাড়টায় ছিলাম, ওই পাহাড়টা থেকে ঘুরে 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 এই পাহাড়ে চলে এলাম। এখন একটু উপরে উঠতে হবে, কারণ যখন আমরা পোখরা থেকে এদিকে আসলাম তখন শুধু পাহাড় থেকে নিচেই নামছিলাম। এবার কিন্তু পুরো আপে চড়তে হবে আমাদের বাইক নিয়ে। সামনে শুধু একবার ভিউটা দেখো, অসাধারণ লাগছে আজকে। কারণ যেদিনকে আমি আসলাম এদিকে বেনির দিকে,
সেদিনকে অ্যাকচুয়ালি ওয়েদারটা পুরো মেঘলা ওয়েদার ছিল, যার জন্য ঠিক করে দেখাতে পারিনি তোমাদের। আজকে ওয়েদারটা একদম ক্লিয়ার, এত সুন্দর লাগছে কি বলবো, অসাধারণ। নেচারের একটা আলাদা রকম সৌন্দর্য হয়, সেটা পাহাড়ে না আসলে বুঝতে পারবে না। পাহাড়ের সৌন্দর্যটা একটু আলাদা রকমই, নর্মাল জায়গার মতন না। এখানে একটু চেন টাইট করার জন্য দাঁড়ালাম। চার্জিং কেবেলটা খুলে দিলাম এখান থেকে, কারণ কিছুক্ষণ চার্জ হয়েছে, মোটামুটি হয়ে যাবে। বাইকের চেনটা খুব আওয়াজ করছে, চেনটা টাইট দিয়ে নিই। সামনে গিয়ে হোটেলে ঢুকে ব্যাগপত্র রেখে তারপর বাইকটা ওয়াশ করাতে নিয়ে যাব। বাইকের একবার অবস্থাটা দেখো, সামনে রেডিয়েটার কিছু দেখাই যাচ্ছে না। চেন টাইট দিয়ে বেরিয়ে গেলাম সামনে পোখরার দিকে। পোখরা এখান থেকে আর বেশি বাকি নেই, খুব ম্যাক্সিমাম হলে 50 থেকে 60 কিলোমিটার বাকি আছে। 1 ঘন্টার মধ্যে ঢুকে যাবো মোটামুটি। এই সাইডটায় মনে হচ্ছে কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে, কারণ এই রাস্তাটা পুরোটা জল। একটু আগে মনে হচ্ছে যে এখানে বৃষ্টি হয়েছে। দেখতে পাচ্ছ ওয়েদার কিন্তু খুব খারাপ হচ্ছে আস্তে আস্তে, এই দিকটাও তাই। আমাদের কিন্তু পোখরা খুব তাড়াতাড়ি ঢুকতে হবে, নাহলে কিন্তু আমরা বৃষ্টি পেয়ে যাব। তো যত তাড়াতাড়ি পারি আমরা কোনো স্টপ না দিয়ে তাড়াতাড়ি পোখরা ঢুকে যাওয়ার, নিয়ে একটা হোটেল নেওয়ার, নাহলে কিন্তু আমরা পৌঁছাতে পারবো না, বৃষ্টিতে আটকে যাব যদি তাড়াতাড়ি একটু না পৌঁছাই। তো এই কিছুক্ষণ আগেই পুলিশ চেকপোস্টে একটু ধরেছিল, বাইকের পেপারপত্র চেক করলো। আমি ক্যামেরা অন করিনি, তাও জিজ্ঞাসা করলো যে ক্যামেরা অন আছে নাকি, তো নিজেরাই চেক করলো। যাই হোক, ওরা সেরকম কিছু বললো না, জাস্ট ডকুমেন্টস ঠিকঠাক আছে নাকি সেটাই চেক করলো শুধু। একটু আগে এই জায়গাতেই একটু মেঘলা ওয়েদার ছিল, আবার দেখছি রোদ বেরিয়েছে। তো পাহাড়ের ওয়েদার কখন কীরকম হয় বলা খুব মুশকিল। এখান থেকে পাহাড়ে উঠতে হবে পুরো একদম টার্ন নিয়ে, ওই যে ওখান থেকে রাস্তা। পোখরার কাছাকাছি পৌঁছে গেছি। পোখরার যে লেকটা আছে প্লাস পোখরা সিটিটা পুরো এখান থেকে দেখা যাচ্ছে পাহাড়ের উপর থেকে। এখনও মোটামুটি এখান থেকে 30 কিলোমিটার মতন বাকি, কিন্তু পাহাড়ের উপর থেকে পুরো পোখরা সিটিটা দেখা যাচ্ছে। এদিক থেকে দেখালে বুঝতে পারবে, ওই যে ওখানটায় পোখরা সিটি আর পাশেই লেক। পোখরা সিটিতে কিন্তু আমরা এন্টার করে গেছি। এখান থেকে বেশ কিছুটা আছে, তারপরে আমাদের রাইট টার্ন নিয়ে যেতে হবে একটু লেক সাইডের দিকে। তো ওখানেরই একটা হোটেল সার্চ করে আমরা রেখেছি ম্যাপে। এসডি পেট্রোল নিতে দাঁড়ালো, ওই জন্য আমিও একটু দাঁড়িয়ে আছি এখানে। আর এখান থেকে খুব ম্যাক্সিমাম হলে 3 থেকে 4 কিলোমিটার হবে। পোখরা সিটির মধ্যেই আমরা এখন আছি। তো নেপাল আসলে এরকম ডার্ট বাইক কিন্তু এখানে বেশ ভালোই দেখতে পাবে। এখানে প্রচুর পরিমাণে ডার্ট বাইক আছে। তো তেল ভরা হয়ে গেছে, এবার এখনই জাস্ট এখান থেকে বেরোবো। তেল ভরা কিন্তু হয়ে গেছে, তেল ভরে এখান থেকে বেরিয়ে গেলাম। ওই মেন রোড থেকে
রাইটে টার্ন নিয়ে নিলাম। এখান থেকে কিছুটা সামনে গিয়েই হোটেলগুলো সব পাওয়া যায়। আবারও কিন্তু মেন রোডের সামনে চলে এসেছি। মেন রোড থেকে লেক সাইড খুব ম্যাক্সিমাম হলে 5 থেকে 10 মিনিটের মধ্যে ঢুকে যাবো। আর অ্যাকচুয়ালি এই টাইমটায় একটু গাড়ি ঘোড়া বেশি থাকে, রাস্তায় জ্যামও থাকে, তো এই কারণে একটু পৌঁছাতে লেট হচ্ছে। তো এখান থেকে হোটেলগুলো সব চালু হচ্ছে। এই কিছুটা সামনে গেলে লেক সাইড পেয়ে যাব আমরা। হোমল্যান্ডে এসে দাঁড়ালাম, তো দেখি এখানে একটু প্রাইস জানি, রুমগুলো কেমন দেখি, তারপরে বলছি তোমাদের। তো পুবালি ঘরে আসলাম এখন এই রুমটা দেখার জন্য। সামনে থেকে ভিউটা বেশ সুন্দরই আছে, 201। তো এই যে সামনে দেখতে পাচ্ছ লেক, ওই যে ওখানে লেক, আর রুমটা আই থিঙ্ক এইটা, এই যে রুম তো বেশ ভালোই আছে। অ্যাটাচ বাথরুম নেই, ইয়ে বাথরুম, এটা বাথরুম। তো রুম ঠিকই আছে, অসুবিধা নেই। তো রুমটা আমাদের পড়লো 2000 টাকা। তো মালপত্র নিয়ে বাইকগুলো নিয়ে পার্ক করে তারপরে রুমে ঢুকি। ঠিক আছে, তো এইখান থেকে বেরোচ্ছি, কারণ আমরা এই পাশে যেখানে ম্যাপে সার্চ করে বললাম পুবালি ঘর, তো ওখানেই যাচ্ছি আমরা। এখানে রুমের রেন্ট প্রায় সেম সব জায়গাতেই 2000, 2500 এরকমই কিছু রেট। তো আমরা ওইখানে রুমটা বেশ পছন্দ হয়ে গেল, ওই জন্য ওখানেই যাচ্ছি। দেখি এখানে কোথায় বাইক পার্ক কর। রুমে জাস্ট এখনই এন্টার করছি, ব্যাগপত্র খুললাম, খুলে জাস্ট এদিকে রুম যাই, রুমের দিকে ব্যাগগুলো রেখে আসি। নিচে আরও 2-3টে ব্যাগ আমাদের খুলে রাখা আছে। তো এই রুমটা নিলাম, এই রুমটার কস্ট পড়লো 2000। তো রুমটাও খুব সুন্দর দেখতে পাচ্ছ, এখানে আছে সিঙ্গেল বেড, এখানে আছে ডবল বেড। তো যাই একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে তারপরে আবার ভিডিও কন্টিনিউ করছি। হোটেল থেকে বেরোলাম, একটু মার্কেটের দিকে যাচ্ছি, ফ্রেশ হয়ে নিয়েছি পুরো। দেখো আমি, পিছনে আছে পায়েল, তার পিছনে আছে SD। তো এদিকে আছে চাইনিজ রেস্টুরেন্ট, এদিকে সব পরস্পর রেস্টুরেন্টগুলো আছে, মার্কেট আছে, আরও পিছন দিকে এদিকেও আছে। তো সামনে যাই, দেখি কিছু কেনা যায় নাকি। দেখো একের পর এক দোকান আছে এদিকে পরস্পর। তোমরা কিন্তু এই মার্কেটটায় আসতে পারো, মার্কেটটা কিন্তু প্রচুর বড়, এখনও অনেকটা যেতে হবে। অনেকগুলো দোকান আছে পরস্পর, যেখানে মোটামুটি মার্কেটিং ভালোই দেখতে পেলাম, জিনিসপত্র আছে। কিছু দোকানে জুতো আছে, কোনো দোকানে কাপড় আছে, কোনো দোকানে এরকম ফটো পেন্ট আছে।
হ্যান্ডমেড পেন্ট। কিছু হোটেলও আছে সামনে, খাওয়ার দোকানও আছে। তো কেউ আসলে এইসব জায়গাগুলো একটু ভিজিট করো, খুব ভালো লাগে সব জায়গাগুলো। দোকানপাট আছে, কিছু কেনাকাটি যদি থাকে তাহলে কিনতে পারো। এখানে যেরকম নেপালের স্টিকারগুলো আছে। দেখতে দেখতে 13 নম্বর স্ট্রিটে এসে পৌঁছালাম। তো এখানে কিন্তু ভালো ভালো রেস্টুরেন্ট আর হোটেল আছে। এই যেরকম এই একটা হোটেল আছে, হোটেল রাজকুঠি। তো এটার নাম্বারটা পারলে সেভ করে রাখতে পারো। এই হোটেলটাও কিন্তু বেশ ভালো হোটেল লাগলো আমার কাছে। হোটেলটাও বেশ বড় আর লেকের একদম পাশে। আর এটা পড়বে 13 নম্বর স্ট্রিটে। আর এখানে কিন্তু বাইক রেন্টে পাওয়া যায়। এই যে যত স্কুটি, যত বাইক দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু রেন্টে পাওয়া যায়। রেন্ট ফর বাইক অ্যান্ড স্কুটার। তো এইখানে দেখতে পাচ্ছ সানরাইজ বাইক অ্যান্ড স্কুটার রেন্টাল। এখান থেকে বাইক নিয়ে তুমি কিন্তু পাহাড়ে যেতে পারো। তার জন্য এখান থেকে কিছু পারমিট বানাতে হবে, কিছু ক্যাশ ডিপোজিট রাখতে হবে, তারপরে তুমি এখান থেকে বাইক নিয়ে যেতে পারো। তো এই ভাইয়ের কাছে আসলাম। এই ভাইয়াটা বাইক অ্যান্ড স্কুটার রেন্ট দেয়। তো কি চার্জেস আছে একটু বলে দেন। रॉयल इनफील्ड का आपको पर डे का 2500 है। पर डे का 25 एंड जमा करना पड़ेगा। आपको पहले पे करना पड़ेगा और आपके पास एक आईडी कार्ड आप इधर रखेंगे और आपके पास लाइसेंस होना चाहिए। और स्कूटर का 12 और NS है दूसरा बाइक, उसका 1800 है। थोड़ा मिला दें नेपाली करेंसी। स्कूटर का 1200-1500 है, थोड़ा मिला के देंगे उसमें। हाँ ये स्कूटर। थैंक यू। তো জানতে পারলে এখানে স্কুটি, NS আর রয়্যাল এনফিল্ড তিনটেই কিন্তু রেন্টে দেওয়া হয়। তো এই যে রয়্যাল এনফিল্ডও আছে। NSটা এখন নেই বললো, NSটা হয়তো কেউ নিয়ে গেছে। ঠিক আছে, এরকম কিছু ব্যাপার হবে হয়তো। তো যাই দেখি, কিছু খাওয়া দাওয়া করি, তারপরে রুমের দিকে যাব। কারণ সকাল থেকে রাইড করে আসলাম, মুক্তিনাথ থেকে পোখরা আসলাম, একটু টায়ার্ডও আছি। যাওয়া যাক। হাই ফ্রেন্ডস, মার্কেটটা পুরোটা ঘুরলাম। কিছু কিছু জায়গায় কিছু কিছু রেট জিজ্ঞাসা করলাম, জিনিসের রেটটা আমার কাছে একটু কাঠমান্ডু থেকে অনেকটাই হাই লাগলো। আমি কাঠমান্ডু থেকে একটা গ্লাভস কিনেছি, তোমরা দেখেছো অবশ্যই। তো গ্লাভসটার মোটামুটি এখানে দাম 600 টাকা, আর আমি কাঠমান্ডুতে কিনেছিলাম 250 টাকা দিয়ে। তো কতটা বেশি বুঝতেই পারছো। তো সামনে এখন যাচ্ছি আমরা ডিনার করার জন্য। দেখি আজকে কোথায় ডিনার করা যায়। হাই ফ্রেন্ডস, তো আমার পিছনে দেখতে পাচ্ছ এই যে এইখানে মারওয়াড়ি রেস্টুরেন্ট, পিওর ভেজিটেরিয়ান। এইখানেই আজকে আমাদের ডিনার হবে। সবাই ভিতরে চলে গেছে, আমি বাইরে আছি, একটু ঘোরাঘুরি করছি এখানে। তো খাবারের অর্ডার দিয়ে দিলাম। আজকে খাবারের অর্ডার দিলাম হচ্ছে একটা পনির বাটার মশলা, 3টে তন্দুরি রুটি, আর ও একটা দিয়েছে মশলা ধোসা। যাই হোক, অর্ডারটা নিয়ে গেল, হয়তো 10-15 মিনিট সময় লাগবে। তো ততক্ষণ করতে লাগুক, ততক্ষণে আমি একটু এদিকে ঘুরে নিই। তো পিছনে রেস্টুরেন্টে কিন্তু ডাকলো যে খাবার দিয়ে দিয়েছে, ভিতরে যাই। এই যে রুটি, সবজি, রুটি আর এটা কি আছে, পনির বাটার মশলা। তো আজকে রাতে ডিনার এটাই হবে। যাই, হাত ধুয়ে আসি। দেখতে পাচ্ছ রুটি, পনির বাটার মশলা, পেঁয়াজ, এগুলোই আমাদের আজকে রাতে ডিনার হবে। তো পায়েল নিচে হচ্ছে মশলা ধোসা, HD একটু বাইরে আছে, আসছে। খাওয়া দাওয়া করি। খাবারটা কিন্তু মারাত্মক ফাটাফাটি হয়েছে। তোমরা যারা নেপালে পোখরাতে আসছো, এই রেস্টুরেন্টে আসতে পারো। 9 নম্বর স্ট্রিটের একদম পাশে মারওয়াড়ি
রেস্টুরেন্ট, এখানে আসতে পারো। এখানে কিন্তু খাবারটা খুবই ভালো। তো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার রুমে গিয়ে দেখা হচ্ছে। হাই ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছ রুমে চলে এসেছি। এখন একটু ল্যাপটপ নিয়ে একটু এডিটিংয়ে বসবো। আজকে এডিটিং করার ইচ্ছা নেই যদিও বা, একটু জাস্ট এই ক্যামেরার যেগুলো আছে সেগুলো একটু কপি করে নিয়ে ল্যাপটপে নিয়ে নেবো হার্ড ডিস্কে। তো নেওয়া হয়ে গেলে তারপরে ইকুইপমেন্টগুলো সব চার্জে বসিয়ে দেবো, অ্যাকশন ক্যাম, গোপ্রো এগুলো সব চার্জে বসিয়ে দিয়ে তারপর আমরা শুয়ে পড়বো। কারণ কালকে সকালে উঠে কিছু এখানে সাইট সিন আছে, সেগুলো তাড়াতাড়ি করে এসে ব্যাগপত্র ভালো করে গুছিয়ে রেখে দেবো। তারপরের দিন সকালে উঠে তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাব। তো চলো, এই অবধি যদি ভিডিও দেখে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওতে কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো। থ্যাংক ইউ, টাটা, বাই বাই, গুড নাইট, সেফ রাইড, সেফ জার্নি। জয় হিন্দ, জয় ভারত।